হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার 11, বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ, 60টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ, কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছিল এমএসসি পরীক্ষায়, আবার এসএলএসটি পরীক্ষাতেও আসবে। এখান থেকে মানে এই সেটগুলো থেকে আর কি, যে সেটগুলো দিচ্ছি। আচ্ছা, কালকে দেখুন রাত্রিবেলায় প্র্যাকটিস সেট নাম্বার 10 নিয়ে হাজির হয়েছিলাম, যেখানে ছিল প্রাচীন ও মধ্যযুগ। আজকে হচ্ছে আধুনিক যুগ। আলোচক আমি সৌম্যদীপ মাইতি। যারা অনলাইন ক্লাস করতে চান, আমি বলেছিলাম আজকে লাস্ট ভর্তি নেব, তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার 8768830230 নাম্বারে যোগাযোগ করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। সপ্তাহে 4 দিন ক্লাস হয়, পরের সপ্তাহ থেকে 6 দিন ক্লাস হবে। আমি আর সপ্তদীপ স্যার ক্লাস করাবো, আর হচ্ছে 2-3টে করে অনলাইন মক টেস্ট নেওয়া হবে সপ্তাহে, আর সিলেবাস কমপ্লিটের পর 10-15টা ফুল মক টেস্ট নেওয়া হবে। তাই দেরি করে আজই যোগাযোগ করুন। আজকে যারা ভর্তি হবেন, আমাদের সম্পূর্ণ নোট কালকে দিয়ে দেব, বা যারা এই 10-12 দিন ক্লাস মিস করে গেছেন, এই মাস থেকে ক্লাস শুরু হয়েছে, তারা সম্পূর্ণ রেকর্ডিং ক্লাস, নোট আর পিডিএফ আর পরীক্ষার লিঙ্ক কালকে মানে হচ্ছে আগামীকাল আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, আর কিন্তু ভর্তি নেব না আজকের পর থেকে। আর একটা কথা, আমাদের আধুনিক যুগের বাংলা সাহিত্যিক চৈতমালা এই বইটি প্রি বুকিং চলছে, আমার কাছ থেকেই প্রি বুকিং হচ্ছে। অলরেডি 150 কপি বই প্রি বুকিং হয়ে গেছে, মানে 160 কপি। তো যারা ওই বইটি নিতে চান, কুরিয়ার চার্জ দিয়ে মোট 600 টাকা লাগবে। তারা 8768830230 নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ওকে, তো চলুন বেশি দেরি করে আজকে ভিডিওটি শুরু করি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন গ্রন্থটিকে যৎকিঞ্চিৎ অপূর্ব মহাকাব্য বলে অভিহিত করা হয়? তো এটা নিয়ে অনেকে ডাউট করেন, কিন্তু কোনো ডাউট নেই, আমি অথেন্টিক অ্যান্সার খুঁজে পেয়েছি প্রচ্ছদপট থেকে। উত্তর হচ্ছে অপশন খ, ব্রজবিলাস। এই কদিন দেখছি ইউটিউবে অনেকে প্রমাণ চাচ্ছেন, তো অত প্রমাণ দেওয়া তো সম্ভব নয়। আমি আজকে কিন্তু প্রমাণ নিয়েই হাজির হয়েছি। দেখুন, ব্রজবিলাস যৎকিঞ্চিৎ অপূর্ব মহাকাব্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য প্রণীত। মানে এই গ্রন্থটি তিনি কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে রচনা করেন। আজকে পুরো সব মানে ডাউট ক্লিয়ার করব। তারপর দেখুন 2 নম্বর প্রশ্ন, মাইকেল মৌসুম দত্তের মেঘনাদবধ কাব্য, সাল হচ্ছে 1861 খ্রিস্টাব্দ, বাঙালি জীবনের মহাকাব্য বলে কে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, মহিদলাল মজুমদার। এবার দেখুন, বাঙালি বানটা কিন্তু লয় হ্রস্বই হওয়ার কথা, কিন্তু এখানে দীর্ঘই হবে। কেন? একটা কোটেশনের বানান, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? তাই আগেরকার বানানই থাকবে। 3 নম্বর প্রশ্ন দেখুন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের প্রকাশকাল কত? সবাই জানেন। অপশন খ, 1860 খ্রিস্টাব্দ বা 1782 শকাব্দ। যদি শকাব্দ লাগে না, এটি হচ্ছে ঢাকায় প্রথম প্রকাশিত হয়, ঢাকা থেকে। এটি দর্পণ নামাঙ্কিত প্রথম নাটক, আর এটি ঢাকার পূর্ব রঙ্গভূমিতে প্রথম অভিনীত হয়। 4 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্র বন্দে মাতরম কথাটি গৃহীত হয়েছে? তথ্য দেখুন, এই স্তোত্রটি প্রথম এই উপন্যাসে ভবানন্দের মুখে উচ্চারিত হয়। অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে প্রথম দেশপ্রেমের আভাস পাওয়া যায়? একই প্রশ্ন দুটোই। উত্তর হচ্ছে অপশন খ, আনন্দমঠ। স্টারদের এখন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখুন, গিরিশচন্দ্র ঘোষ তার কোন নাটকে প্রথম গৈরিক ছন্দের প্রয়োগ করেন? খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন গ, রাবণ বধ। 6 নম্বর প্রশ্ন, জয়চন্দ্র বসু কোন প্রবন্ধ বা নিবন্ধের জন্য 1303 বঙ্গাব্দে বা 1896 খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের প্রথম কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, পলাতক তুফান, পূর্ব নাম হচ্ছে নিরুদ্দেশের কাহিনী। অনেকে হয়তো ভাবেন যে জগদীশচন্দ্র বসু পাননি প্রথম কুন্তলীন, পেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মন্ত্রী গল্পের জন্য।
তার আগে বলে রাখি তিনি পেয়েছিলেন 1309 বঙ্গাব্দে বা 1903 খ্রিস্টাব্দে, সম্ভবত মাঘ মাসের দিকে বা ওই দিকটার সময়, ঠিক আছে। তো সেটা কিন্তু অনেক পর, 6-7 বছর পর। আর এটা হচ্ছে 1896 খ্রিস্টাব্দে বা 1303 বঙ্গাব্দে প্রথম কুন্তলী পুরস্কার পেয়েছিলেন শরৎচন্দ্র বসু। তার পলাতক তুফান, পূর্ব নাম হচ্ছে নিরুদ্দেশের কাহিনী, এই প্রবন্ধ বা নিবন্ধের জন্য, যেটি তার অব্যক্ত প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। সাধারণত দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন উপন্যাসটিকে লিরিকের তোড়া বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 4 অধ্যায়। 8 নম্বর প্রশ্ন, 1913 খ্রিস্টাব্দে 10 নভেম্বর বা 1320 বঙ্গাব্দ বুধবার সুইডেনের সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ গীতাঞ্জলি সং অফারিংস, সাল হচ্ছে নভেম্বর 1912 বা 1319, এর জন্য রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার প্রদান করেন? তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় তথা এশীয় এবং সাহিত্যে একমাত্র নোবেলজয়ী বাঙালি। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন গ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য। এটা সবাই জানেন। সং অফারিংস বলি, অ্যাকচুয়ালি নাম হচ্ছে গীতাঞ্জলি সং অফারিংস, সাল হচ্ছে নভেম্বর 1912 বা 1319। 9 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের কোন ঐতিহাসিক নাটকে কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান গ্রন্থের প্রভাব পড়েছে? উত্তর হচ্ছে ঘ, ওপরের সবগুলি সঠিক, মানে তারাদাস, দুর্গাদাস এবং মেমার পতন, এই 3টি নাটকে কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান গ্রন্থের প্রভাব পড়েছে। 10 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরীকে উদাসীন গ্রন্থকি রবিদায় কে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, সুরেশচন্দ্র সমাজপতি, যিনি সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। 11 প্রশ্ন, কোন গল্পগ্রন্থটি রাজশেখর বসু প্রথমে উপরিচর বসু ছদ্মনামে লিখতে চেয়েও পরবর্তীতে পরশুরাম ছদ্মনামে লেখেন? তার দ্বিতীয় প্রকাশিত গল্পগ্রন্থ উত্তর হচ্ছে অপশন খ, কজ্জলি। 12 প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসের জন্য 1955 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার এবং 1956 খ্রিস্টাব্দে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন? মানে একটা বছরের জন্য তিনি 1955-তে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার এবং 1956-তে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, আরোগ্য নিকেতন। তারপর দেখুন 14 নম্বর প্রশ্ন, নিচের কোন পত্রিকাটির সম্পাদনার সঙ্গে কাজী নজরুল ইসলাম জড়িত ছিলেন না? উত্তর হচ্ছে অপশন ঘ, কালীকলম, যেটা প্রেমেন্দ্র মিত্র জড়িত ছিলেন, আর অনেকে জড়িত ছিলেন, কিন্তু নজরুল জড়িত ছিলেন নবযুগ, ধূমকেতু, লাঙল পত্রিকার সঙ্গে, জড়িত ছিলেন না হচ্ছে কালীকলম পত্রিকার সঙ্গে। 15 নম্বর প্রশ্ন, দ্য অরিজিন অফ দ্য খোজাস অ্যান্ড দেয়ার রিলিজিয়াস লাইফ টুডে 1936, এটি কোন প্রাবন্ধিকের গবেষণার বিষয় ছিল? উত্তর হচ্ছে অপশন গ, সৈয়দ মুজতবা আলী। 16 নম্বর প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট, সত্যেন্দ্র বাদুড়ির কোন উপন্যাসে নীলু, বিলু, নিহাল সিং, হরদার দুবেজি প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে তার প্রথম প্রকাশিত উপন্যাস অপশন ক, জাগরি, অক্টোবর 1945 বা 1352, 1945 বললেই হবে। এই পদের জন্য তিনি প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপক হিসেবে 5 বছর পর অর্থাৎ 1950 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যের প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপককে সতীনাথ ভাদুড়ী। 17 প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাটি ঘেঁষা মানুষ 1957 নামক অসম্পূর্ণ উপন্যাসটি কে সম্পূর্ণ করেন? তথ্য দেখুন, এই উপন্যাসটির পূর্ব নাম ছিল একটি চাষির মেয়ে। উত্তর হচ্ছে অপশন গ, সুধীরঞ্জন মুখোপাধ্যায় সম্পূর্ণ করেন। এই মাটি ঘেঁষা মানুষ 1957 উপন্যাসটির পূর্ব নাম ছিল একটি চাষির মেয়ে। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ ছোট গল্প কোনটি? উত্তর হচ্ছে অপশন গ,
ছিন্নমস্তা। 19 নম্বর প্রশ্ন, যেটা এবারে এসছিল এমএসসি পরীক্ষায়, জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া। উদ্ধৃত অংশের কবিকে তথ্য দেখুন। এই উদ্ধৃতিটি তার চোরাবালি 1937 কাব্যগ্রন্থের প্রথম কবিতা ঘোড়সওয়ারের অন্তর্গত। উত্তর হচ্ছে অপশন গ, বিষ্ণুদে। যদিও আমার লাইন এই দুটো ছিল না, আমার লাইন আরও 4-5টা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু এমএসসি পরীক্ষায় এক লাইন এসছে, আমি এক লাইনে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা বিষ্ণুদের লেখা, এই জনসমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয়ে আমার চড়া, এটা তার চোরাবালি কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম কবিতা, বা চোরাবালি কাব্যগ্রন্থের প্রথম কবিতা ঘোড়সওয়ারের অন্তর্গত। চোরাবালি সাল কিন্তু 1937 খ্রিস্টাব্দ বা 1344 বঙ্গাব্দ, 1938 কিন্তু হবে না, অনেকে বলে, ভুল বলে। বিষ্ণুদের গবেষক অরুণ সেন, যে বইটি হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে প্রকাশিত, তো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে প্রকাশিত যে অরুণ সেনের লেখা বইটা আছে বিষ্ণুদেরকে নিয়ে, সেখানে দেওয়া আছে চোরাবালি সাল হচ্ছে 1937 বা 1344। 20 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, জঙ্গল বিষাদে আছে। তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাধু ভাষায় লেখা প্রথম গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, বেতাল পঞ্চবিংশতি। 22 নম্বর প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? অথবা মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি? দুটোরই উত্তর কিন্তু একই হবে, উত্তর হবে অপশন গ, কৃষ্ণকুমারী নাটক। 23 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের কোন প্রহসনটির প্রথম বক্তা হলেন নদের চাঁদ এবং শেষ বক্তা হলেন হরবিলাস? মানে কোন নাটকে নদের চাঁদ এবং হরবিলাস এই চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন গ, লীলাবতী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, বিহারী চক্রবর্তীর বন্ধু বিয়োগ 1870 এই কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? মনে রাখবেন 1870 খ্রিস্টাব্দে বিহারী চক্রবর্তীর মোট 4টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, তার মধ্যে বন্ধু বিয়োগ একটি। তো এই কাব্যগ্রন্থটি উত্তর হচ্ছে অপশন ক, পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয়। 25 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র কাব্যিক উপন্যাস কোনটি? সবাই জানেন তার দ্বিতীয় প্রকাশিত উপন্যাস, অপশন খ, কপালকুণ্ডলা। 26 প্রশ্ন দেখুন, বিলমঙ্গল শেক্সপিয়ারের উপর গিয়াছে, আমি এরূপ উৎসবের গ্রন্থ কখনো পড়ি নাই। গিরিশচন্দ্র ঘোষের বিলমঙ্গল ঠাকুর প্রকাশ করা 1888 নাটকটি সম্পর্কে কে এ কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, স্বামী বিবেকানন্দ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপর দেখুন 17 নম্বর, আমি আগেই বলেছি আমার সেটগুলো আগেই বানানো মাদ্রাসার আগে, তাই এখানে এমএসসির প্রশ্ন অনেকগুলো লুকিয়ে আছে। তো মীর মোশাররফ হোসেন, সৈয়দ মুস্তফা সিরাজ আর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে আমার মাঝে যে প্রশ্ন আসে, আর যখন মধ্যযুগ করায় তখন ইসলামী সাহিত্য থেকে প্রশ্ন আসে, তো এইগুলো আপনারা স্কিপ করে যাবেন, ঠিক আছে। এটা এসএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, যদি কেউ দেখতে যাচ্ছেন স্কিপ করে যাবেন, কিন্তু আমার টপিকে থাকবে। 17 নম্বর প্রশ্ন দেখুন, মীর মোশাররফ হোসেনের আমার জীবনী 1908 থেকে 1910 নামক অসমাপ্ত প্রবন্ধ গ্রন্থে লেখকের জীবনের কত বছরের, অর্থাৎ প্রথম বিবাহ পর্যন্ত জীবনের ঘটনা ও কার্যক্রম চিত্তাকর্ষকভাবে বর্ণিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, 18 বছরের। তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প কোনটি? ভিখারিণী। তো ভিখারিণী 1284 বঙ্গাব্দের শ্রাবণ থেকে ভাদ্র সংখ্যায়, মানে 593 যোগ করুন, 1877 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, ভারতী পত্রিকায়। যদি ঘুরিয়ে প্রশ্ন আসে তার প্রথম ছোট গল্প কোনটি? উত্তর হচ্ছে ভিখারিণী, এটা মনে রাখবেন। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের সোনার কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? এটা অনেকেই ডাউট করে 1893 করে, এটা কিন্তু ভুল। উত্তর হচ্ছে অপশন ঘ, 2 জানুয়ারি 1894 খ্রিস্টাব্দ। এখানে 594 যোগ হবে, 1300 বঙ্গাব্দ। ওকে, এত সাল লাগবে না, খ্রিস্টাব্দ 1894 এটা মনে রাখলেই হবে। পারলে বঙ্গাব্দ 1300টা মনে রাখতে পারেন, কিন্তু
2 জানুয়ারি মনে রাখার দরকার নেই, আমি জাস্ট দিয়েছি এখানে কেন প্রমাণ দেখানোর জন্য যে অথেন্টিক প্রকাশ করা হচ্ছে 2 জানুয়ারি 1894 খ্রিস্টাব্দ 1300 বঙ্গাব্দ। ওটা আমি অনেকে 93 বলে, সেই জন্য প্রমাণ দেখিয়ে দিলাম। আর বিভিন্ন সাহিত্য বইতে এই সালটা ভুল আছে। তারপর দেখুন 30 নম্বর প্রশ্ন, প্রমত্ত চৌধুরী তার বীরবলে হালখাতা 1917 এবং রায়তের কথা 1926 প্রবন্ধ গ্রন্থ দুটি কাকে উৎসর্গ করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। 31 প্রশ্ন, সবাই জানেন এটা খুব ইম্পর্টেন্ট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসটি মোট কটি খণ্ডে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন গ, 4টি খণ্ডে। একটা কথা বলি যে সমালোচকদের মতে শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত, কিন্তু শরৎচন্দ্রের নিজের মতে তার শ্রেষ্ঠ উপন্যাস কিন্তু গৃহদাহ। এই সালটা এসএলএসটি 2016 সালে এসেছিল। সাল কত হবে? 1920 খ্রিস্টাব্দ বা 1326 বঙ্গাব্দ। 32 নম্বর প্রশ্ন, এটা স্কিপ করে যাবেন, এমএসসির প্রশ্ন। নারী শিক্ষার জন্য 1911 খ্রিস্টাব্দে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্বামীর নামে কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে অপশন ক, বেগম রোকেয়া। একে পরে বলা হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 33 প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন মহাকাব্যিক উপন্যাসে ঢাকা থেকে প্রকাশিত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ সাল হচ্ছে 1860 এই নাটকের ছায়া লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে অপশন ঘ, ইছামতি, যার প্রকাশকাল 1950 খ্রিস্টাব্দ। এই উপন্যাসটির জন্য তার পরের বছর অর্থাৎ 1951 খ্রিস্টাব্দে মরণোত্তর তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন, যেটা ছিল পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। 34 প্রশ্ন দেখুন, কাজী নজরুল ইসলামের ফণিমনসা 1927 বা 1334 কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন গ, 23টি। অনেকে বলেছিলেন যে কবিতার সংখ্যা কি মনে রাখতে হবে? যেগুলো মেন কাব্যগ্রন্থ প্রত্যেকটা সাহিত্যিকের বা কবির, সেই সব কাব্যে যদি কবিতার সংখ্যা মনে রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। ফণিমনসার কবিতার সংখ্যা হচ্ছে 23টি, প্রকাশকাল হচ্ছে 1927 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে বা 1352 বঙ্গাব্দে কোন গল্পের মধ্য দিয়ে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা নামক কাল্পনিক গোয়েন্দা চরিত্রের সূচনা হয়? সাল বললে 1945 বা 1352। কোন গল্পের মধ্য দিয়ে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা নামক কাল্পনিক গোয়েন্দা চরিত্রের সূচনা হয়? উত্তর হচ্ছে অপশন ক, মশা গল্পের মধ্য দিয়ে। যদি ঘুরে প্রশ্ন আসে ঘনাদা নামক কাল্পনিক চরিত্রটির স্রষ্টাকে, বিভিন্ন কুইজ পরীক্ষাতেও আসে, বিভিন্ন কুইজেও আসে, তখন কিন্তু উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র। 34টা খুব ইম্পর্টেন্ট, মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে কুবের, মালা, কপিলা, হোসেন মিয়া, রাসু প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, পদ্মাবতীর মাঝি। এই পদ্মাবতীর মাঝি এবং পুতুল নাচের রীতিকথা দুটি উপন্যাসের প্রকাশকাল হচ্ছে 1936 খ্রিস্টাব্দ বা 1343 বঙ্গাব্দ। পদ্মাবতীর মাঝি উপন্যাসটি পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়, আর পুতুল নাচের রীতিকথা উপন্যাসটি কিন্তু ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। তথ্যগুলো মনে রাখবেন। 37 নম্বর এমএসসিতে এসেছিল, যদিও আমার 4 লাইন বা 2 লাইন আছে বইতে, মানে মেন বইতে, কিন্তু এখানে 1 লাইন আছে বলে আমি 1 লাইনই দিয়েছি। কার রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে উক্তিটি কোন কবি করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, বিষ্ণুদেব। তথ্য দেখুন, এই কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে এই উক্তিটি বিষ্ণুদেব চোরাবালি 1937 বা 1344 কাব্যগ্রন্থের অন্তর্গত বা কাব্যগ্রন্থের শেষ কবিতা ক্রেসিডার অন্তর্গত। ওকে, তারপর দেখুন 38 নম্বর প্রশ্ন, বিনয় ঘোষের শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, পশ্চিমবঙ্গের সংস্কৃতি। তথ্য দেখুন অথবা বিনয় ঘোষ তার কোন প্রবন্ধ গ্রন্থটি মাতৃদেবী সরসীবালা ঘোষকে উৎসর্গ করেন? তথ্য হচ্ছে একই, অপশন গ, পশ্চিমবঙ্গের সংস্কৃতি। 39, সবই প্রশ্ন ইম্পর্টেন্ট তাই এখানে দেওয়া। সমরেশ বসুর কোন উপন্যাসটি বিখ্যাত বাউল সাধক লালন ফকির 1774 থেকে 1890 এর জীবন কাহিনীকে কেন্দ্র করে রচিত? উত্তর হচ্ছে অপশন ঘ, কোথায় পাবো তারে। 40 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তফা সিরাজ থেকে আপনারা স্কিপ করে যাবেন, এটা এমএসসি সিলেবাস। সৈয়দ মুস্তফা সিরাজের নিম্নলিখিত কোন উপন্যাস দুটিতে
মুর্শিদাবাদের কান্দি মহকুমার বিভিন্ন অঞ্চলের কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন গ, হিজল কন্যা এবং তৃণভূমি উপন্যাসে। একচুয়ালি প্রশ্ন খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ জিটি মার্শালের অনুরোধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি লেখেন? উত্তর হচ্ছে অপশন ক, বেতাল পঞ্চবিংশতি। 42 প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী সাল হচ্ছে 1866 নামক সমাজ জাতীয় কবিতা সংকলন গ্রন্থে মোট কতগুলি সমাজ আছে? মনে রাখবেন, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সমাজ জাতীয় কবিতা সংকলন গ্রন্থ। উত্তর হচ্ছে অপশন ক, 102টি। প্রথমে 100টি ছিল, তারপর তিনি আরও 2টি লেখেন, মোট হয়েছে 102টি। 43 প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ প্রকাশ করা 1860 খ্রিস্টাব্দ। নাটকটি 1861 খ্রিস্টাব্দে প্রথম অভিনীত হয়। তো 1861 খ্রিস্টাব্দে কোথায় প্রথম অভিনীত হয়? উত্তর হচ্ছে ঢাকায় বললেও হবে, তবে অপশন অনুযায়ী অপশন ক, ঢাকার পূর্ব রঙ্গভূমিতে। 44 প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তথা সমগ্র বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্রের বললেও হবে বা সমগ্র বাংলা সাহিত্যের বললেও হবে। প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস হচ্ছে অপশন ঘ, রাজসিংহ। 45 প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষকে ফাদার অফ নেটিভ স্টেজ বলে কে উল্লেখ করেছেন বা অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, অপরেশচন্দ্র মুখোপাধ্যায়। 46 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া সাল হচ্ছে 1906 বা 18/8/1313। অনেকে সাল নিয়ে ঝামেলা করেন, তবে অথেন্টিক সাল হচ্ছে 1906 খ্রিস্টাব্দ বা 18/8/1313। এই কাব্যগ্রন্থটি তিনি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, আচার্য জগদীশচন্দ্র বসুকে। তারপর দেখুন 47 প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মফল ছোট গল্পটির নাট্যরূপ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, শোধবোধ। 48 প্রশ্ন, প্রমথ চৌধুরী রচিত প্রথম প্রবন্ধের নাম কি? জয়দেব। সেটি 1297 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায়, মানে 593 যোগ করুন 1890 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? এই জয়দেব প্রবন্ধের মধ্য দিয়ে তিনি সাহিত্যগতে আত্মপ্রকাশ করেন। উত্তর হচ্ছে অপশন ক, ভারতী। এবার জানি যারা ভালো ছাত্র তারা ভারতী জানে, যারা হয়তো অনেকদিন পড়াশোনার সঙ্গে যাদের যোগাযোগ নেই তারা কিন্তু এটা ভুল বলে, সাধনা বলে। অনেকে বলে তো এটা 1893 সাধনা, কারণ তপঙ্কর চট্টোপাধ্যায়ের বইতে আছে। আমি প্রমাণ নিয়ে হাজির হয়েছি, এবার একটু দেখে নেওয়া যাক। দেখুন, প্রমথ চৌধুরী আত্মকথা, এটা তার হচ্ছে মানে আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ। সাল হচ্ছে কত? দেখুন, 1353 বঙ্গাব্দে প্রকাশিত, মানে জ্যৈষ্ঠ 1353 বঙ্গাব্দ বা 1946 খ্রিস্টাব্দ। এর সালটা আমি বলে দিচ্ছি। 1353 বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাস, মানে 593 যোগ করুন 1946 খ্রিস্টাব্দ। সেই প্রবন্ধ গ্রন্থে তিনি কি বলেছেন সেটা বিস্তারিত আকারে আছে, আমি দিইনি, সেটা ফেসবুকে প্রমাণ দিয়েছিলাম। তথ্যটা দেখে নিই একটু, যে আত্মপ্রকাশ ওটা তো পড়ুন, ওটা সম্পূর্ণ দেওয়া আছে, কিন্তু প্রথম প্রকাশিত রচনা ও প্রবন্ধ ও প্রকাশ সম্পর্কে তথ্যটা একটু দেখে নিন। যে প্রমথ চৌধুরীর প্রবন্ধাবলী বিচিত্র বিন্যাসরত, সাহিত্য সম্পর্কিত প্রবন্ধের পরিধি বোধহয় সর্বাপেক্ষা বিস্তৃত। সাহিত্য সমালোচক হিসাবে সর্বপ্রথম দেখা দেন তিনি। তিনি যখন MA ক্লাসে ছাত্র ছিলেন বাংলা সাহিত্যে, তিনি তখন কবি জয়দেবের উপর একটি সমালোচনা লেখেন। জয়দেবের কবি প্রতিভাকে তিনি খুব উচ্চ স্থান দেননি। এতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস খুব ক্ষুণ্ণ হয়েছিলেন, কিন্তু কবি অক্ষয় কুমার বড়াল এই তরুণ লেখককে উৎসাহিত করে বলেছিলেন, এতকাল পরে বাংলায় নতুন লেখকের আবির্ভাব হলো। প্রমথ চৌধুরীর মাত্র 22 বছর বয়সে ভারতী পত্রিকার সম্পাদিকা শ্রীমতী স্বর্ণকুমারী দেবী 1297 বঙ্গাব্দের, মানে 1890 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় তার জয়দেব প্রবন্ধের কিছু অংশ বাদ দিয়ে ছেপেছিলেন। পরে পূর্ণাঙ্গ রচনাটি প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। জয়দেব হলো প্রমথ চৌধুরীর প্রথম প্রকাশিত রচনা, কিন্তু সেই প্রথম রচনা প্রবন্ধেই লেখকের চিন্তা শক্তির মৌলিকতা ও বলিষ্ঠতার পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমি যে মানে ওই যে আছে
আত্মকথা, সেখান থেকে তথ্যগুলো নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বই বাংলা সাহিত্যিক চৈতমালা আধুনিক যুগ প্রথম খণ্ড, এটা বিস্তারিত বই। এই বইটা প্রি বুকিং হচ্ছে, আমার উপরে যে স্ক্রিনে নাম্বার আছে সেটা যোগাযোগ করে নেবেন। আরও অনেক তথ্য আছে, প্রমাণ দিয়েছি, কিন্তু শর্ট প্রশ্ন তো তাই প্রমাণটা আরও ডিপলি দিচ্ছি না। দেখুন, প্রমাণ চৌধুরী জয়দেব প্রবন্ধটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় সেটা তো আছেই, তো এটা যেটা বললাম এক্ষুনি, তথ্যটা তো আপনারা দেখে নেবেন। কিন্তু প্রমাণ করার জন্য যেটা একটু বলতে হয় সেটা বলে দিচ্ছি, যে পরবর্তীতে শ্রী প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় জয়দেব প্রবন্ধটি পুনঃপ্রকাশিত হয়। প্রমথ চৌধুরী তার আত্মকথা 1946 বা জ্যৈষ্ঠ 1353 নামক আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থে এ কথা লিখেছেন, যেটা আমাদের তিনজনের লেখা বাংলা সাহিত্যিক চৈতমালা আধুনিক যুগ প্রথম খণ্ড। এই বইটিতেও প্রমথ চৌধুরী সাহিত্যগতে আত্মপ্রকাশ অংশে খুব ভালো করে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন বক্তব্য। এইবার দেখুন, আর এই প্রবন্ধের প্রকাশকালটা আমরা বিভিন্ন সমালোচনামূলক বই থেকে প্রমথ চৌধুরীর গ্রন্থপঞ্জি অংশ থেকে নিয়েছি। আমি কিন্তু এই আত্মপরিচয় মানে যে গ্রন্থটা আছে আত্মকথা, তারও কিন্তু পশ্চাৎপট মানে যে জায়গা থেকে আমি নিয়েছি সেটাও কিন্তু আমি দিতে পারতাম, কিন্তু সেগুলো তো অনেকটা বড়। এটা যেহেতু শর্ট প্রশ্ন হচ্ছে আলোচনা, তথ্যভিত্তিক আলোচনা হচ্ছে না, শর্ট প্রশ্ন আলোচনা হচ্ছে, কিন্তু অনেকে ইউটিউবে প্রমাণ চান, কিন্তু সেটা দিতে গেলে আরও 15 মিনিট সময় নষ্ট হবে। যেহেতু ভিডিওটা আমি আধ ঘন্টার মধ্যে রাখার চেষ্টা করছি, তাই সেটা আর দিচ্ছি না, কিন্তু মোটামুটি প্রমাণ করে দিই, যেটা আমার লেখা প্রমাণিত আমি ফেসবুকে দিয়েছি। আর অনেকে অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়ের বই দেখে আপনারা বলছেন প্রমথ চৌধুরীর জয়দেব প্রবন্ধটি 1893 খ্রিস্টাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। অনেকেই বলছেন এটা, এই তথ্যটি যে ভুল তার প্রমাণ নিচে দেওয়া হলো, মানে ফেসবুকে নিচে দিয়েছিলাম প্রমাণ। ঠিক আছে, শুধু একটা বই থেকে নয়, আত্মকথা থেকে নয়, অনেক গবেষণামূলক বই থেকে প্রমাণ দিয়েছিলাম। আপনারা সবাই একবার মিলিয়ে নেবেন, সেটাও আমি তুলে ধরেছি, তাই আর ওই প্রমাণটা দিলাম না। দেখুন, প্রমথ চৌধুরীর জয়দেব 1890 বা জ্যৈষ্ঠ 1297 প্রবন্ধটি প্রকাশের প্রায় 4 বছর, মানে 3 বছর 9 মাস পরে 1894 খ্রিস্টাব্দে, মানে ফাল্গুন 1300 বঙ্গাব্দে বরেন্দ্রনাথ ঠাকুরের ওই একই নামের অর্থাৎ জয়দেব প্রবন্ধটি প্রকাশিত হয়। আর তথ্য দিলাম না, এটুকুই থাক। তাহলে যারা বলতেন যে হ্যাঁ 1893 তপনকুমার চট্টোপাধ্যায়ের বইতে জয়দেব বলে একটা প্রবন্ধ আছে, সেটা হচ্ছে প্রমথ চৌধুরীর লেখা, না, সেটা একটু ভুল। অ্যাকচুয়ালি এটা 593 কোথায় যোগ হবে, 594 যোগ হবে, এটা কিন্তু অনেকেই মানে তেমন খেয়াল করেন না সাহিত্য ইতিহাসকাররা। যেটা হচ্ছে ফাল্গুন 1300 বঙ্গাব্দ, আমরা জানি কি পৌষ মাসের 15 তারিখের পর থেকে চৈত্র মাস পর্যন্ত এই 3.5 মাস বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে হলে 594 যোগ করতে হয়। আর পয়লা বৈশাখ থেকে 15ই পৌষ এই 8.5 মাস বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গেলে 593 যোগ করতে হয়। এখানে যেহেতু 15ই পৌষের পর থেকে চৈত্র মাসের মধ্যে আছে ফাল্গুন 1300 বঙ্গাব্দ, তাই এটা 1893 হওয়া উচিত নয়, ওটা হলে 1894 হওয়া উচিত। তুই বললাম না, বর্তমান সাহিত্য ইতিহাসকাররা 593 আর 94 মধ্যে পার্থক্য রাখেনি, এটা 594 হওয়া উচিত, 93 হবে না। তাই এটা 1893 নয়, 1894 খ্রিস্টাব্দ হবে, ফাল্গুন 1300 বঙ্গাব্দ। ঠিক আছে, এটা হচ্ছে জয়দেব প্রবন্ধ প্রকাশিত হয় ঠিকই, সেটা কিন্তু প্রমথ চৌধুরীর নয়, সেটা হচ্ছে তোমার বরেন্দ্রনাথ ঠাকুরের জয়দেব প্রবন্ধে প্রকাশিত হয়। ঠিক আছে, কার? বরেন্দ্রনাথ ঠাকুরের জয়দেব প্রবন্ধে প্রকাশিত হয়, যেটা হ্যাঁ এটা এখানে দেখে নেবেন, যেটা সাধনা পত্রিকায় প্রকাশিত। ঠিক আছে, এই প্রবন্ধটি কিন্তু সাধনা পত্রিকায় প্রকাশিত, যেটা তপনকুমার চট্টোপাধ্যায়ের বইতে আছে। মানে উনি 93 বলেছেন, কিন্তু 94 1300 বঙ্গাব্দের ফাল্গুন জয়দেব প্রবন্ধে প্রকাশিত হয় বরেন্দ্রনাথ ঠাকুর, যেটা হচ্ছে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু অথেন্টিক তথ্য হচ্ছে আমি আমার বইতে দিয়েছি, মাত্র 22 বছর বয়সে 1890 খ্রিস্টাব্দে বা জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দে শ্রীমতী স্বর্ণকুমারী দেবী সম্পাদিত ভারতী পত্রিকাটি প্রকাশিত হয়। যদিও স্বর্ণকুমারী দেবী প্রমথ চৌধুরীর এই প্রবন্ধটির অনেকাংশ বাদ দিয়ে চেপেছিলেন। একটি প্রমথ চৌধুরীর প্রথম প্রকাশিত রচনা প্রবন্ধ বলতে পারি। এই প্রবন্ধের মধ্য দিয়ে প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যগতে আত্মপ্রকাশ করেন। তখন প্রমথ চৌধুরী ছিলেন MA ক্লাসের ছাত্র। এটা আমাদের বইতে প্রমাণ করে দেওয়া আছে, অসুবিধা নেই। আরও প্রমাণ আছে ফেসবুকে, যেটা আমি পুরো তার যে আত্মকথা, যেটা হচ্ছে 1353 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যা বা 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত, সেই তার আত্মজীবনের গ্রন্থ থেকেই দিয়েছিলাম। ঠিক আছে, তো আর প্রমাণ দিচ্ছে না, অনেক বড় প্রমাণ হয়ে গেল শর্ট প্রশ্নের জন্য,
তারপর আসুন। তাও দেখবেন অনেকে ফেসবুকে ইউটিউবে আবার কমেন্ট করবে যে বুঝতে পারি না, এটা সাধনা হবে না কেন, 1893 হবে না কেন। যাই হোক, এটা অপশন ক ভারতীয় হবে। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাশীনাথ 1917 গল্পগ্রন্থের অন্তর্গত কোন গল্পটির পূর্ব নাম ছিল বাবুন ঠাকুর? উত্তর হচ্ছে অপশন ক কাশীনাথ। কাশীনাথ গল্পগ্রন্থের অন্তর্গত কাশীনাথ গল্পটির পূর্ব নাম ছিল বাবুন ঠাকুর। এগুলো মাথায় রাখবেন। 55 প্রশ্ন, রাজশেখর বসুর বিরিঞ্চি বাবা, জাবালি, দক্ষিণ রায়, স্বয়ম্বরা, পঁচিশ সংসদ, উলট পুরাণ নামক 6টি গল্প তার কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন খ কজ্জলি। এটা তার দ্বিতীয় প্রকাশিত গল্পগ্রন্থ। তারপর দেখুন 51 প্রশ্ন, সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মনীষী স্মরণে, সাল হচ্ছে 1972, প্রবন্ধ গ্রন্থে মোট কটি রবীন্দ্র বিষয়ক প্রবন্ধ আছে? হ্যাঁ, রবীন্দ্র বিষয়ক জানতে চাইছে। উত্তর হচ্ছে অপশন ক 8টি। 52 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, জীবন এত ছোট কেন একটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের নিতাই কবিয়ালের আক্ষেপোক্তি, অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে নিতাই কবিয়াল চরিত্রটির উল্লেখ পাওয়া যায়? তাহলে জীবন এত ছোট কোণে একটি নিতাই কবিয়ালের আক্ষেপোক্তি, এটা কোন উপন্যাসে? উত্তর হচ্ছে অপশন খ কবি। এ সাল হচ্ছে 1942 খ্রিস্টাব্দ বা 1348 বঙ্গাব্দ, 1944 নয় কিন্তু। 53 প্রশ্ন, ইংরেজ সময়ের পটমিতে রচিত কোন উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৎকালীন ব্রাহ্মণ সমাজের একজন রাঁধুনি বাবুর নাম কি হাজারি দেব শর্মা বা হাজারি ঠাকুর ও পদ্মের জীবন কথা সুনিপুণভাবে তুলে ধরেছেন? অথবা বিভূতিভূষণের কোন উপন্যাসে হাজারি দেব শর্মা ও পদ্ম চরিত্রটির উল্লেখ পাওয়া যায়? এটা হচ্ছে ইংরেজ সময়ের পটমিতে রচিত। উত্তর হচ্ছে অপশন খ আদর্শ হিন্দু হোটেল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 54 প্রশ্ন দেখুন, জীবনানন্দ দাশের চিত্রময় কবিতাটি আমাকে আনন্দ দিয়েছে। জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি, সাল হচ্ছে 1936, কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কবিতাটি পাঠ করে 1342 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় মানে 1935 খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসুকে লেখা একটি চিঠির মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একথা জানিয়েছেন? তাহলে বুদ্ধদেব বসুকে চিঠিতে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর যে জীবনানন্দ দাশের চিত্রময় কবিতাটি আমাকে আনন্দ দিয়েছে। এটা কোন কবিতা সম্পর্কে তিনি এটা বলেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ মৃত্যুর আগে। এটি তার ধূসর পাণ্ডুলিপি, সাল হচ্ছে 1936, এই কাব্যগ্রন্থের অন্তর্গত। ওকে। 55 প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন খ 1960 খ্রিস্টাব্দ বা ভাদ্র 1367 বঙ্গাব্দ। ভাদ্র মাস 593 যোগ করুন, 1960 খ্রিস্টাব্দ হবে। খ্রিস্টাব্দ মনে রাখলে হয়ে যাবে, বঙ্গাব্দ মনে রাখার দরকার নেই। 56 প্রশ্ন দেখুন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক জননী। আর দিবারাত্রি কাব্য প্রথম রচিত হলেও দ্বিতীয় প্রকাশিত। প্রথম রচিত উপন্যাস হচ্ছে দিবারাত্রি কাব্য, তার দ্বিতীয় প্রকাশিত, আর প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে জননী। তারপর দেখুন 57 প্রশ্ন, বুদ্ধদেব বসুর কোন কাব্যগ্রন্থে কিছুটা স্বাদের ব্যতিক্রম এসেছে? অথবা পদ ও বাক্যাংশের পুনরাবৃত্তির সাহায্যে একটি ধ্বনি আবর্ত নির্মাণ করে বুদ্ধদেব বসু তার কোন কাব্যগ্রন্থে যৌবনের আনন্দগানকে স্বাগত জানিয়েছেন? মোটামুটি কিছু স্বাদের ব্যতিক্রম এসেছে, এটা মনে রাখবে। উত্তর হচ্ছে অপশন খ, মানে এই কঙ্কাবতী বলে কিন্তু আসল নাম হচ্ছে কঙ্কাবতী ও অন্যান্য কবিতা। অপশন খ অ্যান্সার হবে। তারপর দেখুন 58 প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, বিষ্ণুদেবের কোন কাব্যগ্রন্থের প্রথম ও শ্রেষ্ঠ কবিতা হচ্ছে ঘোড়সওয়ার, দ্বিতীয় কবিতা ওফেলিয়া এবং শেষ কবিতা কেসিডা? দেখুন ঘোড়সওয়ার কেসিডা কবিতার লাইন তো এসেছিল মাদ্রাসা পরীক্ষায়। উত্তর হচ্ছে অপশন ক চোরাবালি, 1937 বা 1344। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, ঢোল গোবিন্দ কার ছদ্মনাম? সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। তো ঢোল গোবিন্দ ছদ্মনামে কোন সাহিত্যিক আমাদের সবার আপন ঢোল গোবিন্দের আত্মদর্শন, সাল হচ্ছে 1897, এবং ঢোল গোবিন্দের মনে ছিল এই, সাল হচ্ছে ঢোল গোবিন্দের আত্মদর্শন মানে আমাদের সবার আপন ঢোল গোবিন্দের আত্মদর্শন 1987, এবং ঢোল গোবিন্দের মনে ছিল এই, এটারও সাল হচ্ছে 1987। এই আত্মজীবনের গ্রন্থ দুটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ সুভাষ মুখোপাধ্যায়। তাই যদি বলি ঢোল গোবিন্দ কার ছদ্মনাম? সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। তিনি এই ছদ্মনামে কোন দুটি গ্রন্থ রচনা করেন? আমাদের সবার আপন ঢোল গোবিন্দের আত্মদর্শন 1987 এবং ঢোল গোবিন্দের মনে ছিল এই 1987, এই আত্মজীবনী গ্রন্থটি রচনা করেন। তাহলে এগুলো হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের আত্মজীবনীগুলো গ্রন্থ। ওকে, এগুলো মনে রাখবেন। আচ্ছা, লাস্ট প্রশ্ন 60 নম্বর। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। একটা কথা বারবার বলছি,
এই চ্যানেলে সব কিছু দিচ্ছি, অনেক অথেন্টিক প্রশ্নোত্তর এখানে আছে। আচ্ছা, ভিডিওটাকে বড় হয়ে গেছে দুটো প্রমাণ দেখানোর জন্য, কিন্তু কিছু করার নেই। তাও হয়তো ইউটিউব অনেকে ভুলভাল কমেন্ট করবে, আমি প্রমাণিত করার জন্য কিন্তু তথ্যগুলো দিয়েছি। তো যাই হোক, লাস্ট পর্যন্ত সবাই দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। অনেক কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে 11 নম্বর প্র্যাকটিসের দিচ্ছি, এর আগে আরও 10টা দিয়েছি। কালকে রাত্রেই একটা প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দেখেছি, এগুলো দেখে নেবেন অবশ্যই, নাহলে কিন্তু পরে আপনারা পস্তাবেন। আর এখান থেকে বহু প্রশ্ন এমএসসিবি কমন এসেছিলো, আর আজকেও আসবে, মানে এসএসসি পরীক্ষাতেও আসবে। তো দেখুন 7 নম্বর প্রশ্ন, মহাশ্রী দেবী কোন উপন্যাসের জন্য 1966 খ্রিস্টাব্দে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে সবাই জানেন। আচ্ছা, সাল দেখুন 1996 খ্রিস্টাব্দ। সালটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। যদি বলে কবে তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন, যেটা ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, সেটা হচ্ছে 1996 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে অপশন ক, 1084 মা। মনে রাখবেন তিনি হচ্ছে অরণ্যের অধিকারের জন্য ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। আর 1084 মা উপন্যাসের জন্য তিনি ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। ওকে, এই দুটো মনে রাখবেন, কবে? 1996 খ্রিস্টাব্দে। আর তথ্য দেখুন, দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রামী ও তৎকালীন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা তার হাতে এই পুরস্কারটি তুলে দেন। একটা কথা বলি, মনে রাখবেন যে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার, বিশ্ব সাহিত্যের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? তো সেটা ভারতবর্ষের মধ্যে বললে আলাদা হবে, কিন্তু যদি বলি বাঙালিদের মধ্যে প্রথম কে, বাঙালিদের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যেটা এবারে এমএসসি পরীক্ষা এসেছিল। তিনি 1966 খ্রিস্টাব্দে তার গণদেবতা উপন্যাসের জন্য এই জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছিলেন। ওকে, এটা মনে রাখবেন। আর যেটা বললাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে পেয়েছিলেন? 1966 খ্রিস্টাব্দে ভারত সরকার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার গণদেবতা উপন্যাসের জন্য। কিন্তু তার আরব্যনিকেতন উপন্যাসটি পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার, ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তিনি হচ্ছে দ্বিতীয় পুরো ভারতবর্ষের মধ্যে, কিন্তু বাঙালি সে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এইগুলো 7টা প্রশ্ন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।